সান ফ্রান্সিসকো থেকে মাইল ৩০-এ দূরে ছোট্ট নির্জন এই শহরতলির আবহাওয়া বড়ই অদ্ভুত। সপ্তাহ বড়জোর দুই-একটি বার রোদে মুখ দেখা যায়, বাকিটার সময় ঘুটঘুটে মেঘাচ্ছন্ন আকাশ, নয়তো কুয়াশা ঢাকা ঝাপসা প্রকৃতি। তার উপরে হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই, ঘরের মধ্যে কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকায় সেই হিমধরা শীত ছুঁতে পারে না মানুষের শরীর। -0 ডিগ্রিতেও এদেশের মানুষের কর্মব্যবস্থা, জীবন অনড়। কিন্তু একা একা এভাবে রুমের মধ্যে বসে বসে ঠিক কতক্ষণ থাকা যায়? গত দুদিন ধরে এভাবেই কাটাচ্ছে ওর খাওয়া দাওয়া আর ঘুম। আপা সকাল থেকে না হতেই হসপিটালে ছোটে। কীর্তি বাড়িতে থাকা না থাকা একই কথা। সে কখন আসে কখন যায় ধারণাটুকু পর্যন্ত নেই ওর। তাছাড়াও এই বদমেজাজি লোকের সাথে মুখ দেখাদেখি না হওয়াই ভালো। এক কথায় গুড লাক। রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে ওর। অলস মস্তিষ্কটা ভাবছে কি করা যায়, কিভাবে সময় কাটানো যায়। তখনই গুরুদায়িত্ব মনে পড়ার মতো মনে পড়ে যায় নিখিল ভাইয়ের কথা। গত দুদিন ওরও তো ভুলে গিয়েছিল নিখিল ভাইয়ের সাথে একই দেশে আছে ও। কিন্তু মাত্র এই কয়েকদিনে দূরত্ব কিভাবে? আপনাকে ভুলতে বসলাম আমি নিখিল ভাই। ওর অবচেতন মস্তিষ্ক বলল, ভালোবাসলে ভোলা যায়। তার মানে কি আমি তাকে ভালোবাসি না? না না, কি ভাবছি এসব? ভুলভাল চিন্তাদের দূর ঠেলে দিয়ে নতুন ভাবনার সংযোজন করল ও। যে করেই হোক নিখিল ভাইকে খুঁজে বের করব আমি, কিন্তু কিভাবে? তখনই চোখ গেল বেডসাইড টেবিলে অযত্নে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে, যেটা গত দুদিন ধরে বন্ধ পড়ে আছে। অরু এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিল। মনে মনে ভাবল, এটাকে চার্জ দিয়ে লাভ নেই, কারণ ওর সাথে সিম কার্ড নেই। তাহলে এবার কি হবে? অরু পা দুলিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর ভাবতে ভাবতে আনমনে বলে, আমাকে ধাপ ধাপ এগোতে হবে। সবার আগে নিখিল ভাইয়ের ভার্সিটি খুঁজে বের করতে হবে, আর সেটা জানতে হলে তিথিকে কল করতে হবে। একমাত্র ওই জানবে নিখিল ভাই কোন ভার্সিটি হায়ার স্টাডিজের জন্য এসেছে। তারপর অ্যাড্রেস নিয়ে সোজা নিখিল ভাইয়ের মুখোমুখি। কথাটা ভেবে লজ্জায় নিজের মুখে দুহাত চেপে মুচকি হাসে ওরু। কিন্তু তিথির সাথে যোগাযোগ করার উপায় কি? বুদ্ধিদীপ্তির মতো চোখ জড়ো করে অরু বলল, আইডিয়া। এত বড় বাড়িতে নিশ্চয় একটা ল্যান্ডলাইন থাকবে। হ্যাঁ থাকবে, শুধু খুঁজে বের করতে হবে। নিজেকে নিজেই আশ্বস্ত দিল। তারপর আর দেরি করল না, তৎক্ষণাৎ ডায়েরির পাতা থেকে তিথির নাম্বারটা টুকে রাখা পৃষ্ঠাটা ছিঁড়ে নিচের দিকে ছুট লাগালো নতুন কোনো সুযোগের আশায়। বেখেয়ালি অরু এক প্রকার নাচতে নাচতে নিচে নেমে এলো। তবে শেষ সিঁড়িতে পেরোতেই ওর পায়ের উদ্যম গতি থেমে গেল। সেই সাথে হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গিয়ে থমথমে দৃশ্য ধারণ করল অন্ধকার হল রুমে। কালকের মতোই ডিভানে বসে টি টেবিলের ওপর দুপা তুলে বাইক রাইডিং ভিডিও গেম খেলছে কৃতি। অরু মনে মনে বিরক্ত হলো, এত বড় হয়ে সারাদিন ভিডিও গেম খেলে এই লোক। আশ্চর্য, অফিস টপিক্স নেই নাকি? আবার হতে পারে কোটিপতি বংশের একমাত্র উত্তরাধিকারী মিস্টার কুম্ভকর্ণ। নিজের মনের কথা নিজেই ঠোঁট টিপে হেসে উঠে ওরু। সঙ্গে সঙ্গে মনিটর গেমটা পজ হয়ে যায়। কৃতি ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড, তারপর গম্ভীর সুরে বলে, হোয়াট হ্যাপেন? এভাবে হাঁটছিস কেন? আমি
বয়সে তোর থেকে ঠিক কত বছরের বড় তুই জানিস? ওরু হাসি থেমে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার সাথে নিস্তব্ধ পরিবেশ, কেবল মনিটর থেকে আসা মৃদু আলো ছাড়া আর কোনো আলোই জ্বলছে না হলরুমে। জানালা থেকে শুরু করে কাচের দেওয়ালে পর্দাটা পর্যন্ত টেনে দেওয়া। এমন পরিবেশে কীর্তিকের রাগী আওয়াজ বেশ ভয়ানক ঠেকল অরুর কানে। আর এই মুহূর্তে কীর্তিক যে ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে, ব্যাপারটা ভয়ের উপর যা থাকে সেটা গিয়ে পৌঁছেছে। অরু এই নীরবতা ভাঙতে চাইল, তাই তো নিস্তব্ধতা কাটিয়ে রিনরিনে আওয়াজে বলল, আপনার অফিস নেই? কোন অফিস? এমা, কি বলছেন? আপনার কোম্পানি জেকে গ্রুপ। ওয়েট, জেকে তার মানে কোম্পানিটা আপনার নামে। আর কালকে ওই ভাইয়াটা আপনাকে ডাকছিল জায়ান্ট কৃতিকে ছোট করে জেকে। আঙুল নাড়িয়ে নাড়িয়ে অরু করা বিশ্লেষণ। কৃতিক শুনছে কি শোনেনি কে জানে। ও আবারও মনিটরে নজর দিয়ে বলল, আমার সামনে একদম হাসবি না তুই। তোর হাসিটা বিচ্ছিরি লাগে আমার। আর ওটা আমার নয়, তোর মায়ের অফিস। আর না, ওখানে আমি বসি। তুই চাইলে অবশ্যই বসতে পারিস। ওর মনে মনে ভড়কায়, কি বলে এই লোক? আমি কেবল কলেজে পাশ করে অ্যাডমিশন নিলাম, উনি কি ঠাট্টা করছেন? মানুষ এত সিরিয়াস ফেস নিয়ে ঠাট্টা করতে পারে? অদ্ভুত। অরু আর ঘাটায় না কৃতিককে। বেশি ঘাটলে হুট করে কি জানি কি অপমান করে বসে, তার ইয়াত্ত নেই। তাই অরুর কথা ঘুরিয়ে বলে, বলছি যে লাইটটা জ্বালাতাম, একটু কাজ ছিল। নো। সচিকিত জবাব আসে কৃতিকের দিক থেকে। কিন্তু কেন? আমার অন্ধকার ভালো লাগে তাই। যা করার এই অবস্থায় করে যা। হালকা নিঃশ্বাস বেরিয়ে এলো অরুর বুক চিরে। কৃতিক বলেছে মানে? সে কথা এক চুল নড়বে না। তাই অন্ধকার আতরে ল্যান্ডফোন সামনে গিয়ে সফেদ কার্পেট বিছানো মেঝেতে বসে পড়ল অরু। কাগজ থেকে খুব সাবধান নাম্বারটা টুকে কল লাগানো তিথির নাম্বারে। কয়েকবার রিং পড়তেই কল ধরেছে তিথি। বাংলাদেশ এখন রাত 10টা কি 11টা, তবু কথা শুনে মনে হচ্ছে ঘুমে কাতরাচ্ছে তিথি। তিথি, আমি অরু বলছি, কেমন আছিস? তিথি চমকায়, একে তো বিদেশের নাম্বার, তার উপরে দেশে থাকতে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে অরু। এখন হুট করে আবার কেন কল দিল? তিথি কিছু বলে তার আগে অরু বলে, তিথি, আমার তোর সাথে অনেক কথা আছে, সব খুলে বলবো তোকে। তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দে। নিখিল ভাই কোন ভার্সিটিতে পড়ার জন্য ইউএসএ এসেছে। তিথি ওপাশ থেকে কি বলল সেটা শোনা না গেলেও আপাতত মনিটর এতক্ষণ ধরে নির্দ্বিধায় চলতে থাকা বাইকটা ব্রেক ফেল করে বিধ্বস্ত হয়ে পড়ে আছে। পর্দায় বড় বড় অক্ষরে লেখা, গেম ওভার। কেন যেন হুট করে ফুঁপিয়ে কেঁদে উঠল অরু। কাঁদতে কাঁদতে অসহায়ের মতো করে বলছে, তিথি, তুই ড্রিঙ্ক এভাবে কেন কথা বলছিস? তুই কি কোনো বাজে ছেলেদের পাল্লায় পড়েছিস? বল না। ওপাশ থেকে টলতে টলতে তিথি বলল, বেশ করেছি। বলছি, তুই আমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখিস না। আমাদের ফ্রেন্ডশিপটাকে কোনো কালে গুরুত্ব দিসনি তুই। উল্টো সবসময় আমাকে আর নীলিমাকে ইউজ করে গেছিস। এটা বল, ওটা বল, এটা জানা, সেটা জানা। কেন রে? আমি কি তোর চাকর? তোর ইনফরমেশন কালেক্ট করা কি আমার কাজ? তার উপর সবসময় এমন ভাব করে রেখেছিস যেন তুই পারফেক্ট। তুই কীর্তিকুঞ্জের মালকিন, আর আমরা কি লেই? কি বলছিস এসব তিথি? তোর মাথা ঠিক আছে? খানিকটা তাচ্ছিল্য হেসে তিথি আবারও বলে, আহারে তুই তো আসলে কচু বানারে।
আমার মাথা ঠিক আছে কি নেই সেটা জিজ্ঞেস করা তুই কে? আমি তো এই ভেবে তোকে বন্ধু বানিয়েছিলাম যে তুই এত বড় বাড়ির মেয়ে। পুরান ঢাকার নামকরা রিয়েল এস্টেট ফ্যামিলি বিজনেস তোদের। ও মাই গড, কিন্তু তুই তো আসলে ও বাড়ির কেউ নয়, আশ্রিতা মাত্র। তোদের জন্য ওই বাড়ির একমাত্র ছেলে জায়ান কৃতিক চৌধুরী নিজ বাড়িতে পা রাখে না পর্যন্ত। তাহলে ভাব তোরা কত নিচে। আর তোর সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হচ্ছি। তুই কিনা নিখিল ভাইয়ের খোঁজ করছিস। তুই জানিস নিখিল ভাই কত বড় সায়েন্টিস্ট হবে? তুই তার নখের যোগ্যতাও রাখিস না ওর। তাই তোর ভালোর জন্য বলছি, ওনার বউ হওয়ার যে দিবাস্বপ্নটা দেখছিস না সেটা এবার বন্ধ কর। আর যাই হোক, নিখিল ভাইয়ের মতো হাই স্ট্যাটাসের ছেলে অন্তত তোকে বিয়ে করবে না। অরু চোখ দুটো বন্ধ করে সমস্তটা শুনে গেল। এই ভয়টাই তো পেয়ে এসেছিল এতগুলো বছর ধরে। আজও এত দূরে এসেও সেই ভয় থেকে পালাতে পারল না ও। ঠিকই মুখোমুখি হয়ে গেল বিরক্তিপূর্ণ কিছু চরম সত্যের। নিস্তব্ধ শুনশান হলো রুমে। অরুর ফোঁপানোর আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। অরু কান্না ভেজা গলায় আরো একবার তিথিকে অনুরোধ করল, প্লিজ তিথি, তুই আমাকে যা খুশি বল, আমি শুনবো। শুধু নিখিল ভাইয়ের ভার্সিটির নামটা বল প্লিজ। তুই না বললে আমি আর কোনোদিনও নিখিল ভাইকে খুঁজে পাবো না। রিডিকুলিয়াস। ওপার থেকে এতটুকুই শোনা গেল। তারপর শুধু কল কেটে যাওয়ার পিক পিক আওয়াজ হলো। ওরু কি হলো কে জানে। আশেপাশে কেউ আছে কেউ নেই, কোনো কিছু তোয়াক্কা না করে কল কেটে হু হু আওয়াজ করে কেঁদে উঠল। হয়তো নিজের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এই তিরস্কারটা মোটেও হজম করতে পারেনি ও। আঁধারে ঢাকা বদ্ধ ঘরে সেই কান্নার আওয়াজ বড়ই ব্যথাতুর শোনালো। লম্বা সিল্কি চুলগুলো পুরো মেঝে জুড়ে ছড়িয়ে আছে। দুহাত মেঝেতে রেখে তাকে নিজের ভর ছেড়ে দিয়ে অনর্গল কাঁদছে অরু। কান্নার তোপে শরীরটা বারবার ঝাঁকিয়ে দিয়ে উঠছে। সেই তালে তালে মৃদু রিমঝিম শব্দ করছে পায়ের আটকে থাকা নুপুর জোড়া। পেছন থেকে ওর কালো মেঘের মতো ঘন চুল দেখে কেউ বলবে ডিজনি প্রিন্সেস রূপাঞ্জল তার সবচেয়ে দুঃখের সময় পার করছে। কিন্তু সবার দৃষ্টিভঙ্গি এক নয়, ধ্যান ধারণাও এক নয়। কারো ক্ষেত্রে হৃদয়টা হয় বরফের মতো নির্জীব আর অনুভূতিহীন। সামান্য কান্নাকাটি দিয়ে সেই বরফ গলানো দুষ্কর। এই যেমন অরুর কান্নাকাটিও। পাশে ডিভানে বসে থাকা কৃত্তিকের হৃদয়ে ছুঁতে পারল না। ও হুট করে একটা অদ্ভুত কাজ করে বসল। নিজের জায়গা ছেড়ে উঠে এসে অরুর হাতে হ্যাচকা টান মেরে ওকে জোর করে দাঁড় করিয়ে দিল। তারপর ওই হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বের করে দিয়ে বলল, আউট। অরু কিছু বুঝে ওঠার আগেই শব্দটা উচ্চারণ করে ধাপ করে দরজা আটকে দেয় কৃতিক। তারপর ভিতরে গিয়ে মেঝেতে পড়ে থাকা কাগজগুলো টুকরাটা তুলে হাতে মুষ্টিবদ্ধ করে পকেট হাতের ফোন বের করে কাউকে কল লাগায়। আমি একটা নাম্বার ফরওয়ার্ড করছি তোকে। এর এ টু জেড সব ইনফরমেশন চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাইরে এলোপাথারি ঠান্ডা হাওয়া বইছে। শুধু ঠান্ডা বললে ভুল হবে, মারাত্মক ঠান্ডা। আকাশটাও মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এত ঠান্ডা সয়ে অভ্যাস নেই ওর। তার উপর ওর পরনে কোনো শীতের কাপড়ও নেই। এক কথা যান যায় যায় অবস্থা। ওরও একটু সময় নিজে কান্নাকাটি থামালো। তারপর দুহাত দিয়ে সজোরে দরজা ধাক্কাতে লাগলো। কৃতিক বয়সে ওরুর চেয়ে অনেক বড়। তার উপরে সম্পর্ক এতটাই সহজ নয় ওদের, তাই এখনো কৃতিককে কিছু বলেনি, ডাকেনি ওরু। কিন্তু এই মুহূর্তে একটু দ্বিধা
নিয়ে ডাকতে শুরু করলো, ওই ভাইয়া, কৃতিক ভাইয়া, দরজা খুলুন না, আমি ঠান্ডায় জমে যাচ্ছি তো। ভাইয়া। ওপাশ থেকে কোনরূপ প্রতিক্রিয়া এলো না। এভাবেই ঠিক কতক্ষণ ডেকেছে মনে নেই ওর। ডাকতে ডাকতে এক পর্যায়ে দরজার সামনে ক্লান্ত হয়ে বসে পড়ে ঠান্ডা নীল হয়ে যাওয়া অসহায় ওহি। হাইওয়ে ধরে এগুলো রাস্তার এক পাশে পেট্রোল পাম্প আর অন্য পাশে ম্যাকডোনাল্ডস এর বিশাল ক্যাফেটেরিয়া। এই ছোট্ট শহরটা বেশ নীরব। তার চেয়ে নীরব এই এস্টেটা। যে কয়েকটা ফ্যামিলি আছে তারাও বিদ্যা নয়তো কৃতিকের মতো একঘরে মধ্যকথা। যারা কোলাহল মুক্ত নিরবচ্ছন্নতা জীবন পছন্দ করে তারাই এই এস্ট্রে থাকে। নয়তো সান ফ্রান্সিসকো থেকে এতটা দূরে এমন নির্জন পরিবেশে সারাদিন কাটিয়ে দেবার মতো অযথা সময় কারো নেই। দুপুরবেলা হওয়াতে ক্যাফেটেরিয়ায় বেশ কিছু মানুষ আছে। তারা যে যার মতো হাত গোল টেবিল বসে একটু একটু কফি সিপ নিচ্ছে আর গল্প করছে। লাল সাদা লোগোর একটা গোল টেবিলে প্রত্যয়ও বসে আছে। মাত্র একটা গরম কফি শেষ করলো সে। এখন একটু নিকোটিনের ধোঁয়া ছাড়ার জন্য মনটা নিস্পিস করছে, তাই ঠোঁটের কোণে সিগারেট নিয়ে বা হাত দিয়ে দিয়াশলাইট জ্বালানোর চেষ্টা আছে ওর। তখনই ম্যাকডোনাল্ড লোগোর টি-শার্ট পরিহিত একটা ব্রাউন স্কিন-টোনের মেয়ে এসে ওর সামনে দাঁড়ালো। ঠোঁটের ভাঁজে একগাল হাসি টেনে বলল, সরি স্যার, স্মোকিং ইজ নট অ্যালাউড। প্রত্যয় মাথা তুলে একবার চাইল, একদম হুট করে চোখে রাখলো, তারপর হারিয়ে গেল। মেয়েটা সাদা ফ্যাটফ্যাটে চামড়া নয়, বরং দুধে আলতা রঙে মাখা ভরা চেহারা তার। প্রশস্ত হাসিতে স্নিগ্ধতা যেন উছড়ে পড়ছে ওর। ডাগর ডাগর চোখ, কোনো কৃত্রিম সৌন্দর্য নেই। চোখের নিচে সূক্ষ্ম ডার্ক সার্কেলটাও তার সৌন্দর্যের সামিল। প্রচণ্ড ঠান্ডা ক্যালিফোর্নিয়ায় মানুষ যখন দিনাতিপাত করা দুষ্কর, ঠিক তখনই প্রত্যয় আবিষ্কার করলো এক অজানা উষ্ণতায় ছেয়ে যাচ্ছে ওর হৃদয়ে কানায় কানায়। নিষ্প্রভ তাকিয়ে থাকতে থাকতে ঠান্ডা হওয়ায় ওর চোখের কোণে জল জমে গিয়েছে। তাও মনে হচ্ছে এটা শীত নয় বসন্ত, এটা বরফ গলা হাওয়া নয়, বরং বাসন্তিক মন মাতানো হাওয়া। লোকটা এক ধ্যানে তাকিয়ে আছে দেখে এবার একটু ইতস্তত হয়ে হাত নাড়ালো অনু। হ্যালো স্যার। প্রত্যয়ের ধ্যান ভেঙে যায়। ও তৎক্ষণাৎ হুড়মুড়িয়ে সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। থ্যাংক ইউ স্যার। মুখে একচিলে সুশ্রী হাসি ঝুলিয়ে রেখে অনু চলে যায় অন্য কাস্টমারের কাছে। প্রত্যয় বলতে চাইল, তুমি এমন করে আর কারো সামনে হেসো না অপরিচিতা। তোমার এই মনোমুগ্ধকর হাসিটা হ্যাঁ, আমি কেবল একাই উপভোগ করতে চাই। কিন্তু ও পারল না। তার আগে অন্য পাশ থেকে তর্কাতর্কির আওয়াজ ভেসে এলো। প্রত্যয় খেয়াল করলো অনুকে ওরা কিছু বলেছে। ভারী শরীরে গুন্ডার মতো একটা সাদা চামড়ার লোক, দেখে মনে হচ্ছে টাল হয়ে আছে। স্মোকিং না করতে বলায় লোকটা ভীষণ চটে গিয়েছে অনুর উপরে। অযথা ইংরেজিতে গালাগালি করছে। এক কথায় দু কথায় সব মানুষ জড়ো হয়ে গিয়েছে ওদের কাছে। ক্যাফেতে এই মুহূর্তে অনু আর ওর শিফটম্যান ডেইজি ছাড়া কর্তৃপক্ষে কেউ নেই। তার উপরে অনু দুদিন হলো জয়েন করেছে মাত্র। কিভাবে কি সামলে দেবে কিছুই বুঝতে উঠতে পারেনি ও।
এক পর্যায়ে লোকটা রেগে মেগে গরম কফির মগটা ছুঁড়ে মারে অনুর দিকে। আস্মিত ঘটনায় চোখ জোড়া খিচে বন্ধ করে নিল অনু। 1 সেকেন্ডে 2 সেকেন্ড করে প্রায় 30 সেকেন্ড অতিবাহিত হয়ে যায়। শরীরের চামড়া গরম, বীভৎস, কোনো কিছু অনুভব করতে পারল না ও। ব্যাপারটা কি হলো বুঝে উঠতে ভয়ে ভয়ে চোখ খোলে অনু। দেখতে পায় একটু আগেই সিলভার কালার শার্ট পরিহিত সেই লোকটা ওকে নিজের বাহু আড়াল করে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। তার মানে কফিটা কি ওনার শরীরে পড়ল? হায় হায়! অনু ব্যস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগে লোকটা ওর দিকে একরাশ মায়া চোখে তাকিয়ে বলল, ইউ আর ওকে। ঝিমঝিম বৃষ্টি, বাজ পড়া ভয়ানক শব্দ কানে আসতে ঘুম ছুটে গেল কৃতিকের। হাত দিয়ে নিজের চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে উঠে বসে ও। ঘড়িতে তখন বিকেল 4টা। তখন অরুকে বাইরে রেখে এসে কাউচে শুয়ে তখন সে ঘুমিয়ে গিয়েছিল টের পায়নি। অরু কথাটা মাথায় আসতেই নিজের চুল নিজেই খামচে ধরল কীর্তি। ও নো, মাথা থেকে বেরিয়ে গিয়েছে। মেয়েটা ঠিক আছে তো? এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটে গিয়ে দরজা খুলে দিল কীর্তি। দরজার সামনে দু হাঁটুতে মুখ গুজে বসে আছে অরু। চেতনা আছে কি নেই বোঝা যাচ্ছে না। বিদ্যুৎ গতিতে থরথর করে কাঁপছে ছোট্ট শরীরটা। সে সাথে জোর তালে নিঃশ্বাস বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। মাত্রাতিরিক্ত ঠান্ডা ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করছে পুরো শরীর। অরুর এই অবস্থা দেখে আড়ালে দীর্ঘশ্বাস ত্যাগ করল কীর্তি। তারপর আলগোছে বাচ্চাদের মতো নিতিয়ে পড়া অরুকে দুহাতে তুলে নিল নিজের কোলে। ওর শরীর স্পর্শ করতে চমকে ওঠে কীর্তি। বরফের মতো ঠান্ডা হয়ে আছে শরীর। আর একটু দেরি হলে দরজা খুলতে কি হতো কে জানে। একটানা 7 দিন তীব্র জ্বরে দাবদাহ আর সর্দি কাশির মতো বিঘ্যুটে অসুস্থ ভুগে তবেই সেই দিন সারা বেলা বাইরে থাকার পাট জোগালো অনু। এখন জ্বর নেই মোটেও। গত কয়েকদিন থেকে আজ শরীরটা বেশ হালকা লাগছে। তবে খুসে খাসিটা যেন পিছু ছাড়ছে না। দিনের বেলায় যেমন তেমন রয়ে সয়ে হয়, কিন্তু রাত হলে যেন কাশি 14 গুষ্টি এসে ওর ঘুম হারাম করে দেয়। সাধে কি আর অরু এটাতে বিদঘুটে রোগ বলে? আজ মনে হচ্ছে এক ফালি রোদ উঠেছে পূর্ব আকাশে। আরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাঁচ সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাক ছিঁড়ে ভিতরে প্রবেশ করল ওর। রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটা গাঢ় না। মুখ ভার করে আবারও জানালার কাচ টেনে দিল অরু। মনে মনে ভাবল, এই ঠান্ডা বাতাস লেগে যদি আবার জ্বরটা ফিরে আসে, তাহলে আপা নির্ঘাত মেরে আলুর দম বানিয়ে দিবে। তবে পর্দাটা আর টানল না। রুমের কোণ থেকে একটা বার স্টুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি। প্রকৃতি বাহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেশহীন হয়ে পড়ে অষ্টদশী উদাসীন মন, তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজা ঠক ঠক আওয়াজ তুলে কড়া নাড়ে অষ্টদশী মনে গ্রিক গড খ্যাত প্রাপ্তির সুদর্শন যুবক। অরু পেছন ঘুরল তৎক্ষণাৎ। দেখল পুরো ফরমাল ড্রেস আপে সপকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতি। চুলগুলো আজ এলোমেলো নয়, বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা। সফেদ শার্টের ওপর নেভি ব্লু কোটি আর গ্রেট রঙের রিস্ট ওয়াচ তাকে অসম্ভব বানিয়েছে। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রথম দুদিন বাড়িতে সারাক্ষণ গেম খেলে কাটালো
গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতি। অরু জানে না কৃতিকের কোথায় যায়, আর জানতেও চায় না, কারণ অরুর চোখে কৃতিক একজন নির্দয় মানুষ। কতটা অমানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ, ভেবে পায় না অরু। আর না কৃতকেও কাছে কোনো জবাব আছে। এই লোক বেপরোয়া স্বভাবের জানত অরু, তাই বলে এতটা, তাও বিনা কারণে। এখনো সেসব কথা ভাবলে মাথাটা জ্বলন্ত লাভার টগবগ করে উঠে অরু। দ্বিতীয়বারের মতো কৃতিকে দরজার টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু। তবে কোনো কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের দিকে। জবাবে নিজ পকেটে হাত গুজে রেখে একটানা কয়েক মিনিট নিষ্প্রভ তাকিয়ে রইল কৃতিক। কৃতিকের চোখ নিষ্প্রাণ, তবে তাকালে মনে হয় কথাদের রাজ্যে। এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অরুও পারল না চোখ নামিয়ে, সংশয় বোধ করল। তারপর বাধ্য হয়ে জিজ্ঞাসা করেই ফেলল, কিছু বলবেন? না। সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক। অজ্ঞাত তরু কিছু না বুঝে সেই দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, এই লোকটা এমন কেন? ভারী অবসেশন, মানে ঘোর। হ্যাঁ, এটাই। তুই আমার প্রতি অবসেট অর্ণব, আর কিছুই না। অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। আমার জীবনটা পদ্মপাতার জলের মতোই, আজ আছি কাল নেই। দেখা গেল নিজ বাবা হাতে। বাক্যটুকু আর শেষ পারল না এলিসা। তার আগে ফোনের ওপাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল অর্ণব, চুপ করবি এলিসা? এই এক বাসি গল্প শুনিয়ে শুনিয়ে আর কতদিন দূরে সরিয়ে রাখবি আমাকে? সেদিন নিজ চোখে দেখবি, সেদিন বুঝবি আমি কোনো বাসি কিংবা বেহুদা কথা বলছি না। যেই দিন দেখব সেই দিন তুই একা থাকবি না, আমরা 3জন তোর সাথে থাকবো। নিজেকে কখনোই হেল্পলেস ভাবার কিছু নেই। আমার জন্য তোরা কেন বিপদে পড়তে যাবি? অর্ণব শীতল কণ্ঠে বলল, তুই আর আমরা কি আলাদা বল? এলিসা জবাব দেয় না। এই অর্ণবটাকে বুঝিয়ে বুঝিয়ে হয়রান ও নিজে। কাজের কথা বলতে গেলে ঘুরিয়ে ফিরে প্রেম টপিক চলে আসে। আশ্চর্য, কিন্তু অর্ণব বা কি করবে? ভালোবাসতো, তার পরিস্থিতি বুঝতে চায় না, আর না মানতে চায় কোনো বাধা। নইলে এলিসার মতো নামকরা পকার প্লেয়ারকে কেন ভালোবাসতে গেল ও? দুনিয়াতে আর কি কোনো ভালো মেয়ে ছিল না? একটি দীর্ঘশ্বাস ছেড়ে, এলিসা সুধা, এখন কোথায় আছিস? গাড়িতে, আজকে ইউএসএ ফিরলাম। এর মধ্যে কৃতিক আবার কারো ডিটেল চাচ্ছে, ওটা বের করে দিয়ে এখন বাসায় যাচ্ছি। তোদের জন্য আমার ডিটেকটিভ এজেন্সি জবটা আর বৈধ থাকলো না। দ্য গ্রেট হ্যাকার অর্ণব সায়ন্ত যদি বেস্ট ফ্রেন্ড হয়, তবে ফ্রেন্ড উইথ বেনিফিট কে না চায় বল? অর্ণব উচ্ছ্বাসিত গলায় বলল, চল না আজ সিনেমা হলে গিয়ে ফ্রেন্ড উইথ বেনিফিট মুভিটা দেখে আসি, শুধু তুই আর আমি। হেব্বি রোমান্টিক মুভি, আমি 10 বারের বেশি দেখেছি। তুই একটা নষ্ট। বিরক্ত হয়ে কল কেটে দিল এলিসা। এই ছেলে সারাক্ষণ মাখো মাখো ভাব, কি করে এত নাম করা হ্যাকার হলো ও? তৎক্ষণাৎ ভাবনার শুধু টান পড়ল ওর। অযাচিত মন বলল, ওয়েট, কৃতিক কার ডিটেল চাইল ওর বোনের কাছে? নতুন করে আবার কার সাথে ঝামেলা পাকাতে চাইল ও? ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা 7টা। কৃতিক মাত্র বাড়িতে এসেছে। বেশভূষা দেখে মনে হচ্ছে বাইক রাইডিং এ গিয়েছিল সে।
পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে হলরুমে মধ্যখানে পা রাখতে দুপা নিজ গতি থমকে গেল ওর। ভিতরে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল অজানা লাবডুর। সেখানে কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এলো সবচাইতে কর্নারের কাউচের দিকে। ঘাড়টা সামান্য কাত করে মুখে একটা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটিকে। এই মেয়েটা ওর চেনা, খুব চেনা। যেখানে মেয়েদের প্রতি তীব্র অনীহা ওর, সেখানে এই হাঁটুর বয়সী মেয়েটার প্রতি অদম্য আসক্ত। অথচ এই অনুভূতিগুলোকে কত বছর ধরে অস্বীকার করে যাচ্ছে ও। খুবই সন্নিকটে একজন উপস্থিত, স্পষ্ট, অথচ কখনো হলরুমে নরম গতিতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে ওর। গভীর ঘুমে তলিয়ে থাকা জামা কাপড়ও হদিস নেই। প্লাজো টি শার্ট দুটো জায়গা থেকে সরে গিয়ে শরীরের অর্ধাংশ উন্মুক্ত। হলরুমে জ্বালিয়ে রাখা বিস্তর ফকফকে সাদা আলো যেন সবকিছু কীর্তিকে চোখে দৃশ্যমান। ও না চাইলেও এক ঝলক পা থেকে মাথা অবধি পরখ করল ওরকে। হুট করে কেমন ঘোর লেগে এলো দু চোখে। নেশাগ্রস্তর মতোই চোখ দুটো ঝাপসা লাগছে ওর। গালটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। বারবার জিভ দিয়ে শুকনো অধর ভিজিয়ে যাচ্ছে। চোখের সামনে শুয়ে থাকা অরুর ললানো নারীদেহের ভাঁজগুলো বড্ড আকর্ষণীয় লাগছে কৃতের চোখে। বয়সের তারতম্য, সম্পর্কের জটিলতা সবকিছু কয়েক মুহূর্তের জন্য ভুলতে বসেছিল দ্য গ্রেট পার্সোনালিটি খ্যাত জায়ান্ট কৃত চৌধুরী। মেয়ে মানুষ নাকি তার অ্যালার্জি। ভার্সিটি টিচার থেকে স্টুডেন্ট সবাই তো এটাই জানে। কিন্তু এখন এই মুহূর্তে এমন কেন হচ্ছে? ৮ বছর আগে তৈরি হওয়া প্রণয়াসক্ত কেনই বা হুট করে মাথা চাড়া দিয়ে উঠেছে? তাহলে কি কৃত অরুকে নয়, বরং নিজের অনুভূতিকে ঘৃণা করে? সৎ মায়ের মেয়ের প্রতি এতটা দুর্বল কেন? সমাজে মেনে নিবে না। বাঙালি সমাজ তো একদম না। তাই তো নিজের বাঙালি হয়েও বাঙালিদের প্রতি এত রাগ ও ভালোবাসা। আবার সমাজ কিসের? ধর্ম যার প্রাধান্য আছে, সমাজ তার স্বীকৃতি নেই কেন? ভেবে পায় না কৃতিক। এই মুহূর্তে ভাবতেও চায় না কোনো কিছু। এর চোখে পৃথিবী এখানে থমকে গিয়েছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে অরু শিহরে ধপ করে বসে পড়ে কৃতি। ফ্লোরে উরুধুরু হয়ে পড়ে থাকা লম্বা চুলগুলো দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে ওর কানের কাছে এসে ফিসফিসে কৃত বলে, আবার কেন ফিরে এলি এই আধপোড়া জীবনে? বাকিটা পুড়িয়ে দিতে। তারপর একটা কপট হাসি খেলে গেল কৃতের ঠোঁটের কোণে। মুখটা আরো একটু সামনে বাড়িয়ে একই সুরে বলল, এবার যদি সত্যি তোর আসক্তি থেকে নিজেকে সামলাতে না পারি, তাহলে বিশ্বাস কর তুই পুড়বি। আমার দহন পোড়াবো আমি তোকে। এখন তো ছোট নেই, তাহলে তুই কেন বেঁচে যাবি? এবার আমি একা নই, আমরা দুজনে মিলে প্রণয়াসক্ত হব। কৃতিকে অযাচিত ঘরে বসে আরো কিছু বলে যাবে তার আগে ওর ঘুমের তালে একটু নড়চড় উঠল। আশ্রিত সম্বিত ফিরে এলো ফলকৃত। কি করছিল ও এটা? সঙ্গে সঙ্গে ওর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলল ও। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ওয়ার্ডবর থেকে একটা লম্বা চাদর বের করে ছুঁড়ে মারল অরুর উন্মুক্ত গায়ে। এমনভাবে দূর থেকে ছুড়ল যেন ওর শরীরে কোনো নোংরা লেগে আছে। গায়ে কাঁথা জাতীয় কিছু উপস্থিত টের পেয়ে সেটাকে ভালো মতো গায়ে পেঁচিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল ওরু। সরু জায়গায় হওয়াতে পাশ ঘুরতে কাচের টি টেবিল থেকে ছোট্ট বাইকের শোপিসটা পড়ে যাচ্ছিল মেঝেতে। হঠাৎ সেটাই ক্যাচ করে নিল কৃতিক।
বাইকে বসা হেলমেট পরা 1.5 ইঞ্চি সাইজের পুতুলটাকে চোখ পাকিয়ে হিসিয়ে বলল, ডোন্ট ইউ কেয়ার টু মেক এ সাউন্ড। সে সন্ধ্যাগত ডুবে যাওয়া নরম সোফাতে ঘুমিয়ে কাটিয়ে দেয় ওরে। যখন ঘুম ভাঙে তখন রাত 9:35। চারদিকে ঘুটঘুটে অন্ধকারচ্ছন্ন পরিবেশ। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়ে ভেঙে উঠে বসতে সেদিকে অত বিশাল মনিটরে এক ফালি তীক্ষ্ণ আলো এসে চোখে লাগে ওর। সেই আলো তো কিরিটকে উপস্থিত স্পষ্ট। কানের ওপর কান পট্টির ন্যায় বড় বড় হেডফোন লাগিয়ে নির্দ্বিধায় গেমিং রিমোট কন্ট্রোলার হাতে নাড়িয়ে যাচ্ছে সে। পরনে বাইকারদের মতো ব্ল্যাক লেদার জ্যাকেট, তার সামনের দিকে চেনটা পুরোপুরি খুলে ঘাড় থেকে খানিকটা নামানো, যার দরুন ভিতরে পরিহিত কালো স্যান্ডো ও দৃশ্যমান। তার উপরে শরীরচর্চা করে কৃত্রিম উপায়ে বানানো অ্যাবস গুলো এইটুকুনি স্কিন স্যান্ডো আড়াল করতে পারছে না মোটেও। অন্ধকারে বসে বসে আর চোখে এইসব দেখছিল ও। ঠিক তখনই ওর লাইট জ্বলে, সবকিছু আলোকিত হয়ে যায় আস্মিত তীক্ষ্ণ আলোয়। চোখ পড়া কপাল কুঁচকে চোখ দুটো খিচে বন্ধ করে দিল ওরু। হাঁ করে না থেকে মুখে লালা পরিষ্কার কর। সামনে মনিটর ধ্যান রেখেই বলল কৃতিক। চোখ বড় বড় করে কৃতিকের মুখের দিকে তাকালো ওরু। আগের মতোই ভাবলেশহীন মুখশ্রী। তবে ওরু আর ভাবলেশহীন হয়ে বসে থাকতে পারল না। হঠাৎ এরূপ পচানি খেয়ে ভ্যাকাচ্যাকা হয়ে তৎক্ষণাৎ আলগোছে চুল বাঁধতে বাঁধতে দৌড়ে উপরে চলে গেল। তার কয়েক মুহূর্তের পর আবারও নিচে নেমে অসহায় মুখ নিয়ে কৃতিকের সামনে এসে দাঁড়ায় ওরু। কি সমস্যা? ভুরু কুঁচকে প্রশ্ন ছোড়ে কৃতিক। অরুর চোখে মুখে অসহায়ত্ব, কণ্ঠে কাঁদো কাঁদো ভাব। কোনো মন কান্না আটকে রেখে ও বলল, আপা এখনো ফিরেনি? প্রতিদিন তো সন্ধ্যায় ফিরে আসে। তো আমি কি করব? ভাবলেশহীন জবাব কৃতিকের। আপনার ফোনটা একটু দিন, আপাকে কল করব। ল্যান্ডলাইন দিয়ে কর, নাম্বার জানি না তো। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোনটা বের করে অরুর হাতে দেয় কৃতিক। অরু কল করল একবার, দুবার, তিনবার, তাও ধরল না অনু। এত রাত হয়ে গেছে, আবার ফিরছে না, কলও ধরছে না। অযাচিত ভয়েরা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল অরুকে। অজস্র খারাপ চিন্তা পেটের মধ্যে নাড়ি ভুড়ি কেমন উগরে আসতে চাইছে। চিন্তা না, সেসবের বদলে উগরে আসলো কান্না। অনেক চেষ্টা করে কৃতিকের সামনে স্থির থাকতে পারল না ওরু। ধপ করে মেঝেতে বসে ফুঁপিয়ে কেঁদে উঠল। আবার সেই একই কান্নার আওয়াজ। ওরু কি বোঝে না কোনো এক অজানা কারণে এই আওয়াজ ভেতরটা ছিঁড়ে যায় কৃতিকের। গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে হৃদয়টা। ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে ফেলবে। ভিতরে যা ইচ্ছে হোক, সেসবকে পাত্তা না দিয়ে আপাতত অরুকে রামধমক দিয়ে শুধালো কৃতিক। কি হয়েছে, ভ্যাবা করছিস কেন? অরু কাঁদতে কাঁদতে জবাব দেয়, আপা কল তুলছে না। এখন আসার পর থেকে আবার কেমন ব্যস্ত হয়ে গিয়েছে। এখন আবার কলটাও ধরছে না। পার্ট টাইম জব করলে ব্যস্ত হবে না তো কি হবে? মুখ টিপে টিপে বলল কৃতিক। কিছু বলছেন? না, তুই কান্নাকাটি অফ কর। তোর কান্নার আওয়াজ বিরক্ত লাগে। আমি কাঁদলেও আপনার বিরক্ত লাগে, হাসলেও বিরক্ত লাগে। করবোটা কি আমি? চুপ করে থাকবি। অরু তাই করল, চুপ হয়ে বসে রইল। এমনিতেই কৃতকে সামনে কেঁদে ফেলছে। এখন ভাবতেই কেমন লজ্জা করছে ওর। ও তো এতটা বাচ্চা স্বভাবের মেয়ে না, যথেষ্ট স্ট্রং। অরু
ভাবনা ছেদ ঘটে কৃতকে আওয়াজে আমি বের হয়ে আশেপাশে খুঁজে দেখছি। তুই থাক, অরু একটু একটু হেঁচকি তুলে বলল। আমি যাব, নিয়ে যান না। ম্যাকডোনাল্ডস, ক্যাফেটেরিয়া, পার্কিং লটে গাড়ি পার্ক করা, আশেপাশে রাস্তা হাঁটতে কৃত আর অরু। ওভারসাইজ ডেনিমে পকেট হাত ঢুকে গা ছাড়া ভাব নিয়ে হাঁটছে কৃত। দেখে মনে হচ্ছে ওর মধ্যে চিন্তার লেশমাত্র নেই। ওদিকে অরু ভেবে পাচ্ছে না হসপিটালে না গিয়ে ওকে এখান থেকে নিয়ে গেল পাগলের লোকটা। আপাত হসপিটালে অরু বার কয়েক জিজ্ঞেস করছে আগ বাড়িয়ে, কিন্তু কৃতকে সোজাসাপটা উত্তর, আশেপাশে খোঁজ, এখানে পেয়ে যাবি। অরু সেই তখন থেকে এদিক ওদিক হন্যে হয়ে ছুটছে। সরিয়ে মারো যতদূর চোখ যায়, কোথাও কোনো মানুষ নেই। ক্যাফেটাও বন্ধ হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে, অথচ অনু দেখা নেই। আচ্ছা, তোর পেটের মাঝখানে তিলটা কি আসলে? যখন ছোট ছিলি তখন তো দেখিনি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় অরু যখন অনুকে খুঁজতে খুঁজতে পাগল, প্রায় ঠিক তখনই কৃত জ্ঞানী ব্যক্তিদের মতো ভাবুক হয়ে এই ছাপড়ি প্রশ্নটা করে বসেছে। এই মুহূর্তে কৃতের কথায় অরু ওর গোপন তিলের খবর জানা অবাক হবে, নাকি আহাম্মকের মতো প্রশ্ন করা গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারবে, ঠিক বুঝে উঠতে পারল না। যত চাই হোক, বয়স ওর চেয়ে দ্বিগুণ বড় কৃত, তবে কিছু তো কথা শোনানো যায়। সেই উদ্দেশ্যে ঘুরে পিছনে এগিয়ে এলো অরু। তখনই উল্টো দিক থেকে ডাক পড়ল অনুর। অরু, অরু! চৌকিতে পিছনে চাইল, দেখল ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে এগিয়ে আসছে আপা, তার সঙ্গে লম্বা মতো একটা ভাইয়া। অনু হাত ধরে ওকে হাঁটতে সাহায্য করছে। অনুর ছোট্ট শরীর, লোকটা শীতল কর্তৃক আবৃত। লোকটাকে কি হয়, কেনই বা অনুর হাতটা শক্ত করে ধরে রেখেছে, সেসব নিয়ে এই মুহূর্তে বিন্দুমাত্র পরিমাণ মাথা ব্যথা নেই ওর। ও শুধু দেখতে ওর আভার, ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ভালো করে। এদিক দিয়ে কৃত আর অরু এগিয়ে আসছে, অন্য দিক দিয়ে অনু এবং প্রত্যয়। প্রত্যয় আর কৃতের চোখে চোখ কথা আদান প্রদান হলো বোধ করি। কয়েক মুহূর্তের মধ্যে অরু ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরল অনু। উৎকণ্ঠা নিয়ে বলল, আপা, আমায় রেখে কোথায় গিয়েছিলি তুই? তোর চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই অচেনা দেশে আমার আপন বলতে কেউ নেই। অরুর কথায় কৃতকে মেজাজ আসমতো তেড়ে উঠল। এইটুকু সমস্যার কথা রাগ লাগার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৃত। তবুও কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলানো ওর। আবারও সেই ভয়ানক তীক্ষ্ণ চাউনি। পরক্ষণে প্রত্যয়ের সাথে চোখাচোখি হওয়া, আবার তা ধপ করে নিভে গেল। পাশে এসে জোর হলো ঠোঁট গলিয়ে একটি রহস্যময়ী ক্রুদ্ধ হাসি, যে হাসি সামিল হলো স্বয়ং প্রত্যয়। ওরা যে কি মনে করে হাসলো সেটা কেবল ওরাই ভালো জানে। অ্যালকোহল আর ব্যথানাশক সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনা করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্য। অনু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখে আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? দু হাঁটু থেতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যিই তো ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিয়ারের মতো এই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি
হওয়ার দরুন আমেরিকার যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমন ভালো আড়ালে ঢাকা কুৎসিত দিকও অভাব নেই। আজ তেমনি একটা কুৎসিত ঘটনা সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষে করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি। খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখে সারাক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়ে লুকে নিয়েছিল অনু। কে জানতো সেই জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকো মাঝামাঝি এই স্ট্রে, পাবলিক ট্রান্সপোর্ট নেই, পরেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোটখাটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকে নিবিড়চ্ছন্ন জনমানবহীন গাড়ি অবধি হেঁটে যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানি বরাদ্দকৃত গাড়িতেই হসপিটালে যায় অনু, কিন্তু বিকালে পার্ট টাইমের কারণে আর গাড়ি ড্রাইভারকে যথাযথ ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরে কেবলই ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাই সাই করা কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়া টুপটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিতি। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গন্ডার মতো সেই লোকটা। আজ আর একজন নয়, বরং কয়েকজন ছিল ওরা। সবগুলো নেশার ঘোরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করতে চেয়ে আজও ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাউনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্য ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকার না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটি মাথায় ঘুরতে অনুর শিরদাঁড়া বেয়ে বয়ে যায় হিমধারা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিক তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। তার মানে কি এরা রিভেঞ্জ নিতে এসেছে? কথাটি ভেবে অনু এক পা দুই পা করে পেছনে শুরু করে। এরপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়াতে শুরু করে পথের উল্টো দিকে। দু একবার পেছনে তাকালো, দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনো ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হুট করে পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনে শুকনো পিচ ঢালা কাচের মতো ধারালো রাস্তা হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দু হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে উঠে অনু। হাঁটু অবস্থা বেগতিক, তবু হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে তাকে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে, আর দু পা এগোলেই হয়তো ধরে ফেলবে ওকে। আর তারপর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ে তোপে তরতর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ওর ডান হাতটা টেনে ধরে ওকে নিয়ে দৌড়াতে শুরু করলো কেউ। ওর ৫ আঙুল ভাঁজে নিজের ৫ আঙুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথে দৌড়াচ্ছে, তবে পায়ে ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কাম অন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনার সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নিব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়ে কথা বলছে লোকটা।
রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করল অনু। মেরুন কালার শার্ট আর চোখে চিকন ফ্রেমে চশমা পরিহিত ফর্সা গড়নের এই যুবককেও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটা ওকে বাঁচিয়েছিল ওর গরম কফিটা হাত থেকে। আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো অ্যাঞ্জেল নয়তো, না হলে বিপদের সময় কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা, ক্লিন শেভ করা, পাতলা গড়নের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠস্বর তার থেকে বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদ ঘটে। লোকটা হ্যাঁচকা টানে। এই মুহূর্তে একটা উডেন হাউজের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গা, দুজনে খুব আড়সাট বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটা থেকে দূরত্ব বজায় রাখা, কিন্তু লোকটা নিজেই অজান্তে শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমা আড়ালে একজোড়া ধূসর মণির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আলাদা প্রদান কিছুক্ষণ সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা। আর রিস্ক নেই। চোখে চোখ পড়লেই অনু ধরা পড়ে যায় চোরের মতো। ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্ট হেসে ফিসফিসে বলে, হাউ সিনেম্যাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁট। অনু এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না অরুণ, তাই বিভ্রান্ত হয়ে পড়ে। এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভুরু কুঁচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে নিয়ে কমফোর্টার মুড়ি দিতে দিতে বলে, যা তো ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তোর শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের ওই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটা একটা মাস কাটিয়ে দিল টেরই পায়নি অরু। সময় যেন কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছে আমজেরি শেখের ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নয়। দীর্ঘদিন সুচিকিৎসার অভাব তার শরীর বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। এগুলো ট্রিটমেন্ট চলাকালীন ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যা উন্নতি হলে তবেই বড় সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটা 1 বছর বা তারও বেশি সময় লেগে যেতে পারে। অনু আর আরু কিছু করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে। কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকার আপন বলে কেউ নেই। এর মাঝেই অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোট্টখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়। কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃতিক এক বাক্য না করে দিবে, কিন্তু তেমন কিছু হয়নি। উল্টো কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞেস করেছে অরু কোন চয়েস আছে কিনা। গত 1 মাস সব মিলিয়ে বড়জোর হলে 10 দিনের মতো অরু আর কৃতিক দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। কখন আসে কখন যায় সেটা জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কৃতিককে দেখা খুবই একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের তিনজনের মাঝে ছিল বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকবে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্য এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বৈকি। ক্যালিফোর্নিয়া, এদিকে মাঘে আর পৌষে শীত বলে কিছুই নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া
বাকি সময়টা শীতকাল এখানে। তার মধ্যে কখন কখনে শীতকালে সর্বস্বরা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত বর্ষা দুটো মিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমন একটা দিন। গতরাত থেকে বাইরে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে। খানিক বাদে পাশে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠায় দরুন ঠান্ডাতেও যেন জেঁকে বসেছে একদম। এই আলো আঁধারি আবহাওয়ার মাঝে করুণ মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না? সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। নাও, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটা খারাপ নয় জীবনটা। সেই খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের ওপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা বেনিটারকে হাত দিয়ে নাড়তে নাড়তে গুনগুনিয়ে গাইছে ওর এই মেঘলার দিনে একলা ঘরে। ব্যাস এইটুকু গিয়েছিল ও, তখনই বাইরে কলিং বেলটা বাজখাই আওয়াজ তুলে বেজে উঠল। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়া করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চটা রয়েছে তার উপরে কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়ে অরু বেঞ্চের কাছে এগিয়ে গেল। গিয়ে দেখল তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইশকাট, ফোঁটা ফোঁটা বারিধারা জমে ফুলগুলো আরো বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপ মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল অরু। তারপর উইশকাটটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দি ডে জেকে স্যার ফ্রম এস। ব্যাস এতটুকুই। উইশকাটটা পরে ভুরু কুঁচকে ডুপ্লেক্স বাড়ির দোতলা কর্নারের রুমটার দৃষ্টি নিক্ষেপ করে ওরু। সেখানে এই মুহূর্তে কিটি ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাতে বাড়ি ফিরেছিল কিটি। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে তখনই দেখতে পায় কিটিকে অন্ধকার রুমে কাউচের উপর বসে মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে পায়ের জামাকাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতেই নিজের রুমে চলে যায় কিটি। পরে অবশ্য অরু নিজেই কিটিকে জামাকাপড়গুলো লন্ড্রিতে দিয়েছে। কিন্তু ক্ষত কি করে হলো সেটা আর জিজ্ঞেস করা আর সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞেস করতে গেলে উল্টো থাপ্পড় মেরে গাল লাল করে দিত। যেচে পড়ে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই ওর। যার উপর কথায় কথায় সে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকের সমেত ঘরে চলে গেল ওর। বেলা যখন 10টা কি 11টা, বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘ ছেয়ে আছে চারিপাশ। তখনই একবারে তৈরি হয়ে একটা ব্ল্যাঙ্ক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিচে নামল প্রীতি। দেখে মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদ সাধে ওর। তাজা গোলাপের বুকটা সামনে বাড়িয়ে দিয়ে এক গাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটি উচ্চারণ করতে ওরও একটু কষ্ট হলো বইকি। প্রীতি কোনো প্রতিক্রিয়া করতে পারল না। তার আগে একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো। কৃতিক একেধারে হাঁচি দিয়ে যাচ্ছে, হাঁচি দিতে দিতে ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করছে। হুট করে কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়ায় ওর একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়েট, ওটাকে সরা।
রোজই আমার অ্যালার্জি আছে। এগেন হাসছি। প্রায় মিনিট দশেক পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়, তখন দ্বিতীয়বারের মতো পিছু থেকে উঠে ওড়ে। কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন অরু? কি চাইছো তুই? না মানে কোথায় যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? ওমা, আপনি তো 30+, এখনো পড়াশোনা শেষ করতে পারেননি? আমার নয়, আমার স্টুডেন্টের এক্সাম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বয়সে খোঁটা দিলি? অরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়াল। তবে এটা বুঝতে পারল না, এত ধন সম্পদ, প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালে একটা বুড়ো বর জুটবে। অরু মুখ কাঁচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি হাসল। এরপর বলল, সিরিয়াসলি? আমার এই যে কাউকে বিয়ে করা তোর সাথে অভিশাপের মতো? অরু মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়েছে দেখে। কৃতিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল, তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরু বলা একটু আগে কথায় কৃতিক মেজাজ এমনিতে তুঙ্গে, তার উপর এখন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চায় ও? রাগে তোপে দাঁত কটমট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব। উড়বি পকেটে। আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়ায়। মাথা গরম হয়ে আছে অরু। রাস্তা ছাড়, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দেবো আমি। এটা আমি দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভুরু কুঞ্চিত করে বলে, কি এটা? অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস। আজ আপনার জন্মদিন তাই। জানেন আপা বলে আমার হাতে ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? অরু বলা শেষ কথাটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে আঘাত করল কৃতিকের। ও চুপচাপ পকেটটা হাত দিল। এরপর 2 কদম এগিয়ে গিয়ে পকেটটা ময়লা বিনে ফেলে দিয়ে চোয়ালা শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল, সেম অন ইউ ফাকিং সিম্প্যাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। অরু এখনো একই জায়গায় শটান দাঁড়িয়ে, না চাইতে ভাবে বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথে কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের? ভেবে পায় না ওর। তাছাড়া ওর কোনো সিম্প্যাথি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসা এবং আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজের করুণা অপছন্দ, সেখানে কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়ান কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আদলে কোনো করুণার কথা বোঝালো? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে স্থির দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখে বেশ অবাক হলো সাহস। মনে মনে ভাবল, মাঝ রাস্তায় কৃতির গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ি ব্রেক কষে রাস্তা পার হয়ে স্থির গাড়ি জানালার গ্লাসে আঙ্গুল দিয়ে 2-3 বার টোকা দিল ও। ভিতর থেকে শাওয়ারকে দেখতে পেয়ে জানালার কাছ নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা, এই বলে গাড়ির ভিতরে এসে বসে পড়ে শাওর। গাড়িতে বসা মাত্র কৃতিকের দিকে তাকিয়ে শাওর যা দেখল, তাতে আপাতত ওর চোখে কপালে। গাড়িতে ঢুকে শাওর দেখতে পায় কৃতিক
আরাম করে বসে অল টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। শাওন সন্দিহান হয়ে চোখ ছোট ছোট করে বলে, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় পেলি? কৃতিক খেতে খেতে বাম উঁচে পিছনে ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথায় শাওন চোখ মুখ কুঁচকে ফেলল। অবিশ্বাস্য সুরে বলে, কি, তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক ওপর নিচ মাথা নাড়াল। ছি কৃতিক, ছি, তুই এখনো এতটা অসহায় হয়ে যাসনি যে ওখান থেকেই খাবার তুলে খেতে হবে তোর। আমরা এখানে আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে। ইটস লুক ইয়ামি। সরি ব্রো, এটা এক চিমটি। ভাগ্য আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনোদিনও না। পুরোটা আমার। তারপর বিড়বিড়ে অস্পষ্ট সুরে বলো, ও পুরোটাই আমার? ওয়ানলি মাইন। শাওর বোঝার চেষ্টা করে বলে, তুই আবার ডেজার্টের প্রতি এতটা আপসেট কবে হলি? কৃতিক মনে মনে বলে, ঠিকই বলছি, সি ইজ মাই ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গহীন ভাবনার আনমনে। বিড়বিড়িয়ে বলে, তোর আপা ঠিকই বলে, হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথা টোল ধরতে পারছে না শাওন। ও কখনই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জওয়ান কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করেই হলোটা কি ভাবছে শাওন। একমাত্র ড্রিঙ্ক হলে এমন আচরণ করে কৃতিক। তাই উদ্গ্রীব হয়ে শাওন শুধালো, আর ইউ ওকে ব্রো? কৃতিক কুটিল হেসে জবাব দেয়, তখন ভালো মন্দ ঠিক বেঠিক উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্ক আটকায় না। যা এসে হৃদয়ে আটকায় সেটা হলো কাছে পাওয়ার প্রবণতা। এরই কষ্ট। তাকে চাই চাই। ইউ নো হোয়াট, আমি জওয়ান কৃতিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। শাওয়ারও কথা আগামাথা কিছুই বুঝতে পারল না। কার কথা বলছে, কেনই বা বলছে? আগে তো কখনো বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এ সমস্ত কথা শুনলেও রেগে মেগে আগুন হয়ে যেত। যে মানুষটা তার হঠাৎ হলোটা কি আজব? চকিতে প্রশ্ন ছুড়ল শাওন, ব্রো, এই ডেজারে কি মেশানো ছিল তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে, ছিল তো আমার হার্টবিটের ছোঁয়া। অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুম বৃষ্টি নেমেছে আকাশ বাতাস ছাপিয়ে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে ওই। অনু একটু পরে কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকে পড়েছে ও। চিন্তা না করতে অরু মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখন গেট খুলে ভিতরে ঢুকে বৃষ্টি ভিজে জুপথুপ হয়ে যাওয়া কৃতিক। মোমের আলো থরথর করে কাঁপতে থাকে। কৃতিককে দেখে মায়া হলো ওর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তে আবার পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। তবে দুবার সিঁড়ির দিকে এগোতেই পিছন থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের, দেখছিস শীতে কাঁপছি, তবু তাওয়ালাটা এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস? আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? ওরও একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, নিয়ে আসছি। উপর থেকে তাওয়াল নিয়ে এসে চেহারার একটু রাগি রাগি ভাব করেই এগিয়ে যায় কৃতিকের কাছে। অরু তাওয়ালা দেওয়ার জন্য হাত বাড়াতে কৃতিক খপ করে অরুর হাত সহ তাওয়ালাটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়ে
নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাওয়ার খোটা দিচ্ছে? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দেব না। কি বললেন? অরুর কথা পিঠে প্রীতি কিছু বলতে যাবে ঠিক তখনই দরজা ঠেলে এলিসা, অর্ণব, শাওন, ক্যাথলিন সবাই এক সুরে চেঁচিয়ে বলে ওঠে সারপ্রাইজ। এদিকে কারো উপস্থিত টের পেতেই অরুকে এক ঝাটকায় দূরে সরিয়ে দেয় প্রীতি। অরু মেঝেতে ছিটকে পড়ে, আর্তনাদ করে বলে ওঠে, আমার কোমর!